গুড মর্নিং, নমস্কার, আদাব। এবং আজকে আমার টপিক হচ্ছে হেলথ অফ আ ব্রিজ, স্মুথনেস অফ আ ব্রিজ। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে টপিকটা আসলে কি। ইয়েস, যদি আপনি কিছুদিন আগের কথা ভাবেন এবং একটা ম্যানেজারকে জিজ্ঞাসা করেন যে একজন ম্যানেজারের কাজটা কি হয়, হোয়াট ইজ হিজ জব, হোয়াটস দ্য ডেফিনেশন অফ আ ম্যানেজার, সে কি উত্তর দিত? তার উত্তরটা এটা হতো যে স্যার, ম্যানেজার হচ্ছে একটা ব্রিজ বিটুইন দ্য ম্যানেজমেন্ট, হেড অফিস and the field and medical reps. This was a very very famous line by the managers. এবার একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এই লাইনটা ফ্যান্টাস্টিক, কিন্তু এটার আসল মানেটা অনেক মানুষই কিন্তু জানে না আসলে। এবার আপনি একটা উদাহরণ ধরুন যে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা খুব স্মুথ, সেটা খুব ফ্যান্টাস্টিক, রাস্তাগুলো অনেক বড় ব্রড, একটা সাইডে 4টে লেন আছে, অন্য সাইডেও 4টে লেন আছে, ট্রাফিকও অত্যন্ত ভালো স্মুথ পেসে চলছে, কোনো হিন্ড্রেন্স নেই। প্রতিটা মানুষ যারা এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে তারাও যথেষ্ট এনজয় করছে, তারা খুব দ্রুত পৌঁছতে পারছে, সেটা নদীর পাড়ে হোক বা সমুদ্রের ধারে হোক বা একটা কনজেস্টেড রোডকে ক্রস করে পৌঁছানো হোক, দ্য ব্রিজ ইজ ফ্যান্টাস্টিক। এটা এক ধরনের ব্রিজ। অ্যান্ড সেকেন্ড ব্রিজ ইজ হোয়াট? একটা ন্যারো ব্রিজ, একটা ওল্ড ব্রিজ, যেখানে ট্রাফিক জ্যাম হতে থাকে, অত্যন্ত সমস্যার ব্যাপারটা, তার মধ্যে গর্ত রয়েছে, প্রপার মেনটেনেন্স হয় না। এবং তার মানেটা কি দাঁড়ায়? এই ব্রিজটা হচ্ছে একটা ওল্ড ব্রিজ, যার কোনো মেনটেনেন্স হয়নি, যাকে কোনো গ্রো করানো হয়নি, যার জন্য তার কোনো উন্নতিও হয়নি। থার্ড ব্রিজটা কীরকম হয়? ইটস আ ব্রোকেন ব্রিজ, মাঝখানে কোথাও একটা ভেঙে পড়ে আছে, যার জন্য অর্ধেক রাস্তা অব্দি পৌঁছানো যায়, অর্ধেক রাস্তা অব্দি পৌঁছানো যায় না। সো দেয়ার ক্যান বি মেনি কাইন্ড অফ ব্রিজেস, বাট ব্রিজেস আর ব্রিজেস। কিন্তু আসলে এর মানেটা ম্যানেজারের সঙ্গে কোথায় যুক্ত? তার মানেটা হচ্ছে এটা যে যদি জোনাল ম্যানেজার্স বা সেলস ম্যানেজার্স তারা বেসিক্যালি কাম টু স্ট্র্যাটেজিক মিটিং ইন দ্য হেড অফিস, রাইট? এবং আফটার দুদিনের অনেকটা স্ট্র্যাটেজি ডিসকাশনের পর, স্ট্র্যাটেজি ফর আ প্রোডাক্ট, পলিসি স্ট্র্যাটেজি, ইনসেন্টিভ স্ট্র্যাটেজি বা অন্যান্য স্ট্র্যাটেজি, এই যে গ্রোথের ওপরে 3 গুণ ইনসেন্টিভ আছে সেই স্ট্র্যাটেজি, ধরা যাক ইনসেন্টিভে সেই সমস্ত মানুষদের ফরেন ট্রিপ তারা পাবে না যাদের গ্রোথ নেগেটিভে আছে। কেন পাবে তারা, রাইট? অথবা ধরা যাক ইউনিট ওয়াইজ গ্রোথ বা নতুন প্রোডাক্টের লঞ্চ, এই সমস্ত জিনিস সেখানে আলোচনা হয়েছে, রাইট? এবার সেই হেডকোয়ার্টারটা যেটা ওই জোনাল ম্যানেজারের হেডকোয়ার্টার, সেখানে হেড অফিসের লোক যায় 1 মাসের জন্য কাজ করতে। তারা মেডিকেল র্যাপদের সঙ্গে কাজ করে, তারা ফার্স্ট লাইনের সঙ্গে কাজ করে, 3-4 দিন কাটায়, এবং তখন তারা রিয়েলাইজ করে যে এই সমস্ত মেডিকেল র্যাপ বা এরিয়া ম্যানেজাররা, তাদের কাছে কোনো ক্লু নেই অ্যাবাউট what was discussed in the meeting. এবার আপনি একটু ভাবুন, এটা ঠিক কি ধরনের ব্রিজ? একদিক থেকে 30 দিন আগে ট্রাফিক ছেড়ে দেওয়া হয়েছে স্ট্র্যাটেজি পলিসিসদের, নিচে গিয়ে সেই জিনিসটা পৌঁছয়নি, আর যদি না পৌঁছে থাকে তাহলে ইমপ্লিমেন্ট কি করে হবে? অন দ্য সেকেন্ড সাইড ইউ গো টু সাম আদার হেডকোয়ার্টার্স, যারা পলিসিগুলো জানে, স্ট্র্যাটেজিগুলো জানে, সেখানে পিপলস আর চার্জড আপ, ডুইং গুড জব, ফলো করছে এবং সেটাকে ইমপ্লিমেন্টও করছে। এবং জেনারেলি আমরা কি দেখতে পাই যে যখন সবার আগে একজন জেডএম বা একজন আরএম তার হেডকোয়ার্টারে পৌঁছে সে মিটিং ডাকে, সবাইকে বোঝায়, সবাইকে বলে যে এই স্ট্র্যাটেজি আমরা শিখে এসেছি, এটা সবার মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। দে সব সময় ফ্যান্টাস্টিক রেজাল্টস আসে। এবার এটা এমন এক ধরনের ব্রিজ যেটাকে আমরা সবসময় বলা যায় উদাহরণ দিয়ে থাকি ম্যানেজমেন্টের ভেতরে, কিন্তু মানুষ এটার মানে বোঝে না। নর্মালি কি হয়, আমি এটা নিজের চোখে দেখেছি, আরএমদের মিটিং হলো, এরিয়া ম্যানেজারের মিটিং হলো, বিকজ হেড অফিস ইজ ট্রাইং টু গ্র্যাজুয়ালি রিচ দ্য আরএম অর এরিয়া ম্যানেজার, এবং অল্প অল্প এএম অবধি। ডেলিগেশন এমন একটা জিনিস যেখানে সিনিয়ররা তাদের পাওয়ার এবং তাদের রেসপন্সিবিলিটিস জুনিয়রদের মধ্যে বিতরণ করতে থাকে এবং তারা ভাবে যে এটা জুনিয়ররাও করবে এই জিনিসটা, কিন্তু দুর্ভাগ্যবশত এরকমটা একেবারেই হয় না। ডেলিগেশনের পরে আরএম এর মিটিংয়ে আরএমকে বলা হলো, তাকে এটা বলা হলো যে এই কথাগুলো বলতে হবে। 30 দিন পরে ওখানে কেউ জানে না, সেটা আরএম জানে না, সেটা এরিয়া ম্যানেজার জানে না, বা কিছু লোক হয়তো জানে। বেসিক্যালি ইমপ্লিমেন্ট ইজ নট হ্যাপনিং। দ্যাট মিনস হোয়াট? ইটস আ ব্রোকেন ব্রিজ, ইটস আ ন্যারো ব্রিজ, ইটস আ কনজেস্টেড ব্রিজ। 15 বছর মতো আগে যখন আমরা প্রত্যেকটা মিটিংয়ে যেতাম, ম্যানকাইন্ডকে এরকম কেন মানা হয় যে ম্যানকাইন্ডের ভেতরে এক্সিকিউশন ইজ দ্য ফাস্টেস্ট? আমি অ্যাকচুয়ালি বলতে চাই ওয়াজ ফাস্টেস্ট, কারণ হেড অফিস প্রত্যেকটা মেডিকেল র্যাপের মিটিংয়ে যেত এবং হেড অফিসের যা কিছু স্ট্র্যাটেজি হয়েছে সেগুলো তাকে বোঝানো হতো। বাট স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি
যখন ম্যানকাইন্ড আরও বড় কোম্পানি হলো, নাও 22,000 পিপল আর দেয়ার, 18,000 লোক ফিল্ডে আছে। এখন এটা প্র্যাকটিক্যালি পসিবল নয় যে হেড অফিস সমস্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাছে যায়, তাকে সমস্ত কিছু বোঝায়, তাকে সব কিছু বলে। নাও দিস রেসপন্সিবিলিটি হ্যাজ বিন স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ডেলিগেটেড টু ম্যানেজার্স অর লিডার্স। লিডার্স তো বলা যাবে না, তাদেরকে ম্যানেজারই বলতে হবে, কারণ লিডারদের মধ্যে এই কোয়ালিটিটা থাকে যে তারা যা শিখছে তারা পরে ইমপ্লিমেন্ট করছে সেটাকে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, দের ইজ এ হিউজ স্লোনেস। অনেক জায়গায় আমরা গেছি এবং আমরা দেখতে পেয়েছি যে ফার্স্ট লাইন বা মেডিকেল র্যাপ এই ব্যাপারে কোনো কিছু জানেই না, তাদের কাছে কোনো ক্লুই নেই। তাহলে সেই কাজটা কি করে হবে? অ্যান্ড দ্যাটস ওয়ান রিজন আমি বলতে চাই যে এভরি ম্যানেজার হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড যে ওই স্ট্র্যাটেজিটা শোনা, ওই স্ট্র্যাটেজির মিটিংয়ে আসা, 2-3 দিন কাটানো, দ্যাট ইজ জাস্ট 20%। আপনার আসল কাজটা শুরু হয় যখন আপনি শেষ করেন সেই মিটিংটা, এবং আপনার আসল কাজটা হচ্ছে স্প্রেডিং দ্যাট, মেকিং শিওর, গোয়িং ওভার দেয়ার, ডিমনস্ট্রেটিং এবং মেকিং শিওর যে এই স্ট্র্যাটেজিটা প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে। এটা হচ্ছে না আসলে। আর যখন এটা হয় না তখন সব কিছু বেকার। আপনার আসল কাজ কিন্তু এটাই যে ব্রিজের এই প্রান্তে কাজটা শুরু হলো ধরা যাক 9:10-এ এবং ওই প্রান্তে গিয়ে পৌঁছালো 9:40-এ, অর্থাৎ 30 মিনিটের মধ্যে, অর্থাৎ 30 দিনের মধ্যে আপনার সবাই এই ব্যাপারটা জানে এবং আপনি সব সময় এটা ফলো করতে থাকেন। এটার জন্য কি কি জিনিস দরকারি? যে আপনার মাথায় এই অবজেক্টিভটা থাকবে। আপনার সব থেকে বড় কাজ হবে আপনি যা কিছু শিখেছেন সেটাকে স্প্রেড করা এবং মেক শিওর সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে। সেটার জন্য কি দরকারি? কারেন্ট, প্যাশন। যদি আমার মধ্যে প্যাশনটাই না থাকে, করার কোনো ইচ্ছাই না থাকে, তাহলে তো কিছু হবে না। আর যতক্ষণ অবধি একজন বড় লিডার তার দলের থেকে তার প্যাশন ডাবল বা ট্রিপল না বানাচ্ছে, সে যতক্ষণ হাইপার না হচ্ছে, ততক্ষণ এই সমস্ত জিনিসপত্র ইমপ্লিমেন্ট হবে না। এটা একটা কারণ যেটা আমি সবসময় বলতে থাকি, যে একজন লিডার যদি তার মধ্যে ট্যালেন্ট কমও থাকে, যদি ইচ্ছা শক্তি বেশি থাকে, আমি আপনাকে প্রমিস করছি যে ইউ উইল বিকাম সাকসেসফুল, ইউ উইল লার্ন, ইউ উইল গ্রো, ইউ উইল বি আ গ্রেট ইমপ্লিমেন্টার। যখন আমি এই ল্যাক অফ প্যাশনের কথা বলি, সেখানে এরকম অনেক উদাহরণ আছে। একবার এটা ভাবুন যে কোনো একটা ম্যানেজার বা কোনো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে বছরে 48 দিন বা 50 দিন ছুটি নিচ্ছে, তারা ফাঁকি দিচ্ছে, তারা 35 দিন মতো ছুটি নিয়ে নিচ্ছে, 35 ডেজ 40 ডেজের ছুটি নিচ্ছে, তখন আপনি কি বলবেন? যে প্যাশন কি আছে? না, নেই, প্যাশন একদমই নেই। আমি সম্পূর্ণভাবেই এই জিনিসটা মানতে রাজি আছি যে যদি কারোর শরীর খারাপ, সে উইক, ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ দেয়ার, আমরা সেখানে এগিয়ে যাই তাকে হেল্প করার জন্য। কিন্তু যদি মানুষজন এমনি এমনিই ছুটি নিয়ে থাকে তাহলে তো কিছু বলার নেই। আমারই ট্যুর প্রোগ্রামে অ্যাজ আ ম্যানেজার আমার ম্যাক্সিমাম ওয়ার্কিং 70% ওয়ার্কিং হেডকোয়ার্টারের আশেপাশের কাজগুলো হয়। আমি আউটস্টেশনে থাকতেই পারবো না, তাহলে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করবো আমার স্ট্র্যাটেজি? আরও একটা প্রশ্ন মাথায় আসে যে এরকমটা আসলে কেন হয় না? বিকজ আপনার যদি প্যাশন না থাকে, আপনার যদি প্রপার প্ল্যানিং না থাকে। ধরা যাক আমি একটা স্ট্র্যাটেজিক মিটিংয়ে গেলাম, 2 দিন কাটালাম এবং আমার অবজেক্টিভ হচ্ছে আমার কথাটা যেন 50 জনের মধ্যে ঠিকভাবে পৌঁছয়। তার মানেটা কি? আমার যারা জুনিয়র, যে 8-10 জন আছে, তারা ইমিডিয়েটলি যেন জানতে পারে। এর মানেটা কি দাঁড়ায়? যে ইমিডিয়েটলি আমাকে তাদের হেডকোয়ার্টারে যেতে হবে নেক্সট 10 দিনের মধ্যে। আমার ট্যুর প্রোগ্রাম সেই অনুযায়ী হওয়া উচিত যে আমি সেখানে যাব, আমি সবার সঙ্গে কথা বলবো, সবাইকে বোঝাবো, আমি ফিল্ডে কাজ করব এবং আমি ডিমনস্ট্রেট করব। এটা কিন্তু একেবারেই হবে না উইদাউট প্যাশন, উইদাউট প্রপার প্ল্যানিং, উইদাউট ফলোয়িং ট্যুর প্রোগ্রাম। সো দয়া করে একটু বুঝুন যে যতক্ষণ আপনি যাবেন না, তাদের সাথে কথা বলবেন না, ততক্ষণ কিছু ইমপ্লিমেন্ট হবে না। এমনকি কিছু কিছু জায়গায় উই ওয়্যার শকড টু নো যে ম্যানেজার সে জানে যে মেডিকেল র্যাপ ইজ নট ওয়ার্কিং, মেডিকেল র্যাপ ইজ ম্যানিপুলেটেড, কিন্তু সেখানে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। যে স্যার ওই রিপ্রেজেন্টেটিভ অনেক পুরনো এবং ওর অনেক সেল আছে, এরকমটা বলা হয়, এই জন্য অ্যাকশন নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? আপনি কি উইক? ইফ সামবডি ইজ ওয়ার্কিং গুড, হি ইজ ফাইন, পারফেক্টলি ফাইন। কিন্তু যদি কেউ ম্যানিপুলেটিভ হয় তাকে রাখার প্রয়োজন নেই। সেটা সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক, সেটা সে ম্যানেজার হোক বা যেই হোক, সে টপ লিডার হোক বা ধরা যাক বটম ম্যানেজার হোক বা রিপ্রেজেন্টেটিভ হোক, যেই হোক, হেডকোয়ার্টার বন্ধ করে দাও, কোনো অসুবিধা নেই যদি সমস্যা হয় তো। কিন্তু আমরা এই মানুষদেরকে রাখবো না। আমি কি বোঝাতে পেরেছি? যখন আমাদের কাছে এরকম কোনো খবর আসে, কারোর ব্যাপারে আমরা এরকম কিছু শুনতে পাই, আমাদের কিন্তু আমাদের নিজস্ব মেকানিজম আছে যে আমরা মেক শিওর করি যে আমরা সেটাকে ডাবল চেক বা ট্রিপল চেক করব। কেন?
কারণ কারোর পলিটিক্সের কারণে, কারোর ফিডব্যাকের জন্য যাতে কারোর চাকরি না যায়। সো গোয়িং ফরওয়ার্ড, ইফ ইউ ওয়ান্ট টু জাজ ইউর এনি জুনিয়র, এনি RM বা এনি এরিয়া ম্যানেজার বা ZM, শুধু একটা প্রশ্ন জিজ্ঞাসা করুন যে ধরা যাক আপনি একজন ZM, আপনি আপনার RM কে আউট অফ 10 কত মার্কস দেবেন এক্সিকিউশনের জন্য। যে ধরা যাক আপনি যখন 1 মাস পরে খতিয়ে দেখেন ব্যাপারটা, আপনার নিজের এরিয়াতে কাজ করতে গিয়ে সবাই সেই কাজটা করছে কি করছে না, অন দ্য বেসিস অফ দ্যাট ইউ গিভ দ্য নাম্বারস। যদি কেউ 7, 8 বা 9 পাচ্ছে, দেন ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট হি ইজ ভেরি গুড। এবং সেটা আপনি জানতে পারবেন তখনই যখন আপনি ফিল্ডে কাজ করবেন, অথবা আপনি মিটিংয়ে এরকম একটা প্রশ্ন করে ফেললেন যেটা তার মেডিকেল র্যাপ জানেই না হয়তো। আপনি স্ট্র্যাটেজির রেজাল্টটা ফিল্ডে অ্যাজ আ রেজাল্ট পাচ্ছেন কি পাচ্ছেন না। জেনারেলি কি হয়, বেশিরভাগ জিনিস কেন হয় না, রেসপন্স নর্মালি কেন আসে না, বা রেজাল্টস প্যাথেটিক কেন হয়, বা ওয়াই দ্য গ্রোথস আর ইন সিঙ্গেল ডিজিট, যখন মেডিকেল র্যাপরা কিছু জানে না, যখন মেডিকেল র্যাপদের কাছে কোনো মেসেজ থাকে না যে ভালো কথা বলার জন্য ইউ উইল গেট রিওয়ার্ড, বাজে কথা বলার জন্য ইউ উইল গেট পানিশমেন্ট, ফর all the good things I'll get all the appreciations, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, এটাই আমাদের সাপোর্ট। এই কথাগুলো যখন একজন মেডিকেল র্যাপ জানে না, সে অ্যাকশন নেয় না, তাকে জিজ্ঞাসা করা হয় না, সে ফলো আপ করে না, তখন রেসপন্স বাজেই আসবে। এটা বিগত কিছু বছর ধরে এটা চলছিল। নাও উই আর জাস্ট চেকিং দিস থিংস। এবার আপনার পরবর্তী বছরগুলো, মানে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কনভারসেশনে, এই 4টে জিনিসের কথাই আমি বারবার বলার চেষ্টা করছি। নাম্বার 1 ইজ ইন্টিগ্রিটি, যেটা আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম। দ্বিতীয় জিনিস হচ্ছে প্যাশন বা ইচ্ছা শক্তি। আপনার প্যাশন কতটা, আপনার প্ল্যানিং কতটা, আপনার ট্যুর প্রোগ্রাম কতটা, এটা তখন বোঝা যায় যদি আপনার মিটিংয়ে যা কিছু আলোচনা হয়েছে, যা কিছু প্ল্যানিং হয়েছে, সেটা যদি 30 দিনের মধ্যে ইমপ্লিমেন্টেড হয়, তাহলে আপনি খুব ভালো, ইউ উইল রাইজ আ লট। আর যদি এটা না হচ্ছে, তাহলে আপনি ভালো নন। এবার একটা কথা বলুন, যে গত 1-2 বছরে আমি যা কিছু ভিডিও পাঠিয়েছি, আমি কি কখনো সেলস বা রেজাল্টসের কথা বলেছি? 5%, 95% আমি কথা বলেছি অ্যাবাউট এডুকেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড এভরিথিং। যে আপনার জবটা কি, আপনাকে কি করতে হবে, আপনার অবজেক্টিভ কি হওয়া উচিত। এবং আমার এটা খুব দৃঢ় বিশ্বাস, আই ক্যান টেল ইউ অনেস্টলি দ্যাট দের ইজ নো কোম্পানি লাইক ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড একটা ফ্যান্টাস্টিক কোম্পানি, আমাদের কালচারটা অসাধারণ, অ্যামেজিং এনভায়রনমেন্ট। যদি কোনো মানুষ এই কোম্পানিতে গ্রো না করে বা না করতে চায়, আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সে আর কোনো কোম্পানিতেই গ্রো করতে পারবে না। সমস্যাটা কোথায় হয়েছে, আমাদের এই যে লিবারেল পলিসিস, এগুলোকে আমাদের দুর্বলতা হিসেবে নেওয়া হয়েছে। পিপল হ্যাভ এক্সপ্লয়েটেড দোজ পলিসিস অ্যান্ড সারভাইভড অনেকগুলো বছর ধরে, বেশ অনেকগুলো বছর। এবার আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, সময়টা এমন এসে গেছে যে প্রয়োজন পড়লে হেডকোয়ার্টার বন্ধ হয়ে যাবে, সেলস শেষ হয়ে যাক, কোনো সমস্যা নেই। ভ্যালু সিস্টেমের উপরে কাজ করার জন্য, ইন্টিগ্রিটির জন্য, কালচারের জন্য কোনো কম্প্রোমাইজ হবে না। এটা কিভাবে পসিবল যে একজন মেডিকেল র্যাপ, সে 3 বছর 4 বছর ধরে কাজ করছে, সে বলছে যে আমার ডিটেলিং খুব ভালো, আমি সমস্ত ডক্টরদের সঙ্গে দেখা করি, আমার কোনো মিসিং কল নেই, আমার ফুল সাপোর্ট আছে, অথচ আমার গ্রোথ হচ্ছে 2% বা 5%, কারোর মাইনাসে। এটা কিভাবে সম্ভব? কেউ বাইরে থেকে আসছে, কেউ চলে যাচ্ছে। এবং আগেন আমি আবার বলতে চাই এই কথাটা, যে যেখানে যেখানে আমাদের মেডিকেল র্যাপস আর ইনভলভড, যেখানে যেখানে ইনফিল্ট্রেশন হচ্ছে, যেখানে ম্যানেজার্সরাও ইনভলভড, কালচারের জন্য তাদের সবাইকে বের করে দেওয়া হবে। আমি আপনাকে সে ব্যাপারে প্রমিস করছি। সো গেট রেডি। ফার্স্ট উই উইল টক টু ম্যানেজার্স, এবং তারপরে আমরা মেডিকেল র্যাপদেরকে একটা চান্স দেব টু চেঞ্জ। তারপরেও যদি তারা না হয়, তাহলে আমরা তাদেরকেই চেঞ্জ করে দেব। খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে, মাত্র 5% মানুষ ম্যানকাইন্ডের ভেতরে, 5% মানুষ যারা ম্যানকাইন্ডের কালচার স্পয়েল করছে, মাত্র 5% মানুষ তারা। আপনি একবার ভাবুন যে 200 বা 225 জন ম্যানেজার কত পার্সেন্ট হয়? তারা 3%ও নয়, একদমই নয়। এবং যখন এদেরকে বের করা হবে, তারপরে এদের রিপ্লেসমেন্টে যারা আসবে, দে উইল ব্রিং নিউ এনার্জি। আমাদের নতুন ডিভিশনসগুলোতে আমাদের অনেক নতুন ম্যানেজার লাগবে। আমরা প্রায় 500 জন মতো ম্যানেজার অ্যাপয়েন্ট করতে চলেছি। ইন নেক্সট 18 months টাইম উইল বি লঞ্চিং আ লট অফ নিউ ফেসেস। সো গেট রেডি for the new versions of Mankind, which is magnanimous like old times, but tougher like now. Thank you so much. Good luck, all the best, and have a great year ahead. All the best. Bye-bye. See you.